আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা হচ্ছে। সো এই বার্ষিক পরীক্ষার পরবর্তীতে যে ফলাফলটা প্রকাশ করা হবে, সো এই ফলাফলটা কিভাবে প্রকাশ করা হবে এবং তোমরা কেমন নাম্বার পেতে পারো, কি পয়েন্ট আকারে হবে নাকি কিভাবে হবে। সো আজকের এই বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা করব। সো আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। সো আমরা শুরু করতেছি, বাট তার আগে একটি কথা, যেহেতু পরীক্ষা রিলেটেড যাবতীয় ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সো চলো শুরু করি। তাহলে তোমরা এখানে যেটা শিরোনামটা দেখতে পাচ্ছ, যে বলা হয়েছে যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে কোন পদ্ধতি। প্রথমেই দেখো এখানে কি বলা হয়েছে, যে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে 100। এই নম্বরের মধ্যে ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষার গুরুত্ব হবে 70%, যেটা তোমরা সবাই জানো। এখন বলা হয়েছে, যেহেতু প্রতিটি বিষয়ের ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর 100, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। সো গ্রেডটা কিভাবে নির্ণয় করতে হয় আমরা এখন তাহলে তার একটা উদাহরণ দেখে নেব। সো লক্ষ্য করো, বলা হয়েছে যে ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক নামক, সাপোজ একজন শিক্ষার্থীর নাম ক। সো তার দেখো তার প্রাপ্ত নম্বর হচ্ছে 25, অর্থাৎ এখান থেকে কি বুঝতে পারছো যে শিক্ষণকালীন মূল্যায়নে 30 থেকে তাকে 25 দেওয়া হয়েছে। সো এখন লক্ষ্য করে, এখন কি বলা হয়েছে, এবং লিখিত পরীক্ষায় মোট 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর হচ্ছে 80, অর্থাৎ এইখানে পেয়েছে হচ্ছে 25 আর এইখানে পেয়েছে হচ্ছে 100 নম্বরের মধ্যে 80। এখন কি বলা হয়েছে, যে বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে, সো এটা হচ্ছে বাংলা বিষয়ের ক্ষেত্রে, যেহেতু শুধু গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে কি করা হবে, দেখো তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত 25 নম্বরের সঙ্গে, অর্থাৎ এই যে সে এখানে 25 পেয়েছে, এই 25 নম্বরের সঙ্গে লিখিত পরীক্ষায় প্রাপ্ত 80 নম্বর, অর্থাৎ এই যে এইখানে লিখিত পরীক্ষায় 100-র মধ্যে 80 পেয়েছে, 80 নম্বরের 70%, অর্থাৎ কি করবে এখন তারা এই 80 × 70, অর্থাৎ কি করতে হবে, 70 দ্বারা গুণ করতে হবে, সমান হচ্ছে কিন্তু 56 যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত নম্বর হবে 25 + 56 সমান হচ্ছে 81। সো আমি এখন বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ার করি। প্রথমেই দেখো এখানে হচ্ছে তোমরা যেটা শিক্ষণকালীন মূল্যায়নে পাবে সেটা সাইডে রাখি। সাপোজ তোমাকে 30-এ দেয়া হচ্ছে এখানে 25, ওকে, তোমাকে 30-এ দেয়া হচ্ছে 25, আর এইখানে হচ্ছে 100 মার্কের মধ্যে তুমি যেটা পাবে। সো 100 মার্কের মধ্যে সাপোজ তুমি কি পাবে, সাপোজ তুমি পাবে হচ্ছে 80 মার্ক, ওকে, সাপোজ তুমি কত পাইলা, 100-র মধ্যে 80 পাইলা। কিন্তু কথা হচ্ছে তোমাকে এইখানে 80 দেয়া হবে না, এই 80-র সঙ্গে এখন তোমাকে কি করবে, 70%, মানে কি করবে, গুণ করবে 70%, মানে 80 ইন্টু করবে হচ্ছে 70%, ওকে। সো এখন এইটা তোমরা যদি ক্যালকুলেটরে করো 80 × 70%, দেখবা মার্ক চলে আসবে হচ্ছে 56। সো এই দিকে 56 আর ওই দিকে তোমরা যে 25 পেয়েছিলে শিক্ষণকালীনে, এই দুইটা এখন যোগ করা হবে, অর্থাৎ 56 আর হচ্ছে প্লাস 25, এই দুইটা যোগ করে মোট হচ্ছে 81 মার্ক সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে, ওকে। আর 81 মার্কের জিপিএ এখন কত হবে, সো লক্ষ্য করো, জিপিএ পয়েন্ট হবে 5.00 আর লেটার গ্রেড হবে A+। এখন লক্ষ্য করে এখানে কিন্তু বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বর পরিসর, গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড দেয়া আছে। সো তোমরা যদি কোনো বিষয়ে 80 থেকে 100 নম্বরের মধ্যে পাও তাহলে গ্রেড পয়েন্ট হবে 5 পয়েন্ট আর লেটার গ্রেড হবে A+। এরপর লক্ষ্য করো 70 থেকে 79 পাইলে 4.00 আর লেটার গ্রেড হচ্ছে শুধু A। এরপর 60 থেকে 69 পাইলে তোমাদের গ্রেড পয়েন্ট হবে 3.50 আর লেটার গ্রেড হচ্ছে A-। এরপর 50 থেকে 59 মার্ক পেলে গ্রেড পয়েন্ট হবে 3.00, লেটার গ্রেড হবে বি। এরপর দেখো 40 থেকে 49 হলে 2.00, লেটার গ্রেড হবে সি। এরপর লক্ষ্য করো 33 থেকে 39 পাইলে গ্রেড পয়েন্ট হবে 1.00, লেটার গ্রেড হবে ডি। আর 0 থেকে যদি 32-এর মধ্যে পাও তাহলে কোনো গ্রেড পয়েন্টই হবে না এবং লেটার গ্রেডও হবে না, অর্থাৎ এফ গ্রেড বা ফেল গ্রেড, ওকে। সো এরপর এখন লক্ষ্য করে এখানে বলা হয়েছে যে বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর, গ্রেড পয়েন্ট ও লেটার
গ্রেড। সো দেখো তোমার এইখানে কি দেওয়া আছে যে প্রাপ্ত নম্বর গ্রেড পয়েন্ট লেটার গ্রেড। সো 80 থেকে 100 পাইলে 5.00 এ প্লাস, এরপরে 77 থেকে 79 পাইলে 4 পয়েন্ট, এরপরে 60 থেকে 69 পাইলে 3.50, 50 থেকে 59 পাইলে 3 পয়েন্ট, এরপরে 40 থেকে 49 পাইলে 2 পয়েন্ট। এইটাই কিন্তু বলা হয়েছে। এখন তারপরে আরও একটি কথা বলা হয়েছে যে একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। ওকে, যদি তোমরা 3টার বেশিতে এই এফ গ্রেড পেয়ে যাও বা ডি গ্রেডও পেয়ে যাও তাহলে কিন্তু পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। বাট এইবারের ক্ষেত্রে এই 2024 সালের বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে তোমরা এটা করতে পারবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।